কখনো কখনো কিছু কিছু মানুষ সম্পর্কে কথা বলতেও রুচিতে বাধে, কথা বলতেও বিবেক বাধা দেয়, মুখ আড়ষ্ট হয়ে আসে, জিহ্বায় শব্দ উচ্চারিত হতেও বাধাপ্রাপ্ত হয়। কিছু কিছু মানুষ এতটাই এই সমাজে ঘৃণিত শব্দ ক্ষেপণ করেন, মিসাইলের চাইতেও যা ভয়ঙ্কর। আমরা উপদেষ্টা আসিফ নজরুল তার সম্পর্কে খুব ভালোভাবে জানি। বিভিন্ন সময় বিভিন্নভাবে ভোল পাল্টাতে ওস্তাদ এই ব্যক্তি সরকারের উপদেষ্টা হয়ে এখনও যাচ্ছে তাই ধরনের কথা বলেই যাচ্ছেন। উপদেষ্টা হওয়ার আগে তিনি বলেছিলেন ২৬ লক্ষ অবৈধ ভারতীয় এদেশে কাজ করে। উপদেষ্টা হওয়ার পরে তিনি সেটা অস্বীকার করলেন, বললেন যে উপদেষ্টা হওয়ার পরে তো আমি সে কথা বলিনি, নানা বিষয়ে হয়তো সেই কথাটা সংখ্যাটা আমি ভুল বলেছি। এরকম আবোল তাবোল কথা তাকে প্রায়ই বলতে শোনা যায়। এই আসিফ নজরুল একসময় ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম একজন ছিলেন। শহীদ জাহানারা ইমামের কাছের মানুষ ছিলেন। ঘাতক দালাল নির্মূল কমিটির শুরুর দিকে তিনি খুবই বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। সেই সময় তিনি গোলাম আজমকে রাজাকার আখ্যা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। দেলোয়ার হোসেন সাইদিকে রাজাকার আখ্যা দিয়ে সংবাদপত্রে লেখালেখি করেছেন। তারপরে একটা সময় দেখা গেল তিনি সেই অবস্থান থেকে, বামপন্থার অবস্থান থেকে, মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান থেকে নিজেকে ডানপন্থায় নিয়ে গেলেন। ডানপন্থীদের বিভিন্ন রসদ জোগাতে শুরু করলেন। আওয়ামী লীগের সমালোচনার নামে ডানপন্থী বিভিন্ন উগ্রপন্থী উগ্রবাদীদের পক্ষে কথা বলা শুরু করলেন। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে একটি টক শোতে মানে মনে হলো যে কান্নায় সমুদ্র করে দেবেন চোখের পানিতে, এতটাই মুগ্ধ হয়েছেন তিনি। বলেছেন যে এর চাইতে ভালো বই আমি আর জীবনে পড়িনি। কি অসাধারণ ব্যাপার! এই অসমাপ্ত আত্মজীবনী পড়ে প্রত্যেকটা মানুষের এখান থেকে জ্ঞান লাভ করা উচিত। অথচ সেই তিনি বঙ্গবন্ধুর মুণ্ডুপাত করেন এখন প্রতিনিয়ত। তার মানে হচ্ছে যে সুযোগ বুঝে যখন যে পরিবেশ, যখন যে সিজন, সেই সিজনের মতো করে কথা বলতে পটু আসিফ নজরুল। আসিফ নজরুলের এই বহুমাত্রিক অবস্থান সমাজে কোনো সময়ই প্রশংসিত হয়নি, তার অবস্থান প্রশংসার যোগ্য নয়ও। এবার তিনি যে মন্তব্য করেছেন এবং মন্তব্য করে ফেঁসে গিয়ে আবার সেটা ক্ষমাও চাইলেন, সেই মন্তব্যটা ধৃষ্টতার সর্বোচ্চ সীমা পেরিয়ে গেছে। তিনি শেখ হাসিনার আমলকে, শেখ হাসিনার জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড, পুলিশ যে হত্যাকাণ্ড করেছে বলে অভিযোগ, সেই হত্যাকাণ্ডকে বললেন যে পাকিস্তানি হানাদার বাহিনীও এর চাইতে কম করেছে নাকি। ভাবা যায় যে কতটা সীমার বাইরে চলে গেছেন তিনি। কথা, মানুষের মুখের কথা হচ্ছে বন্দুকের গুলি, একবার বেরিয়ে গেলে সেটা আর ফেরত নেওয়া যায় না। যদিও দুপুরের পরে এই মন্তব্যটা করার পরে যখন বিকেলের দিকে গণমাধ্যমে এই খবর আসে, সন্ধ্যা থেকে এতটাই এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়েছে যে তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। কিন্তু ক্ষমা চাওয়াটাই কি স্বাভাবিক মানে সমাধান? ক্ষমা চাইলেই সব কিছু হয়ে যায়? ক্ষমা চাইলেই তার একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান ধোয়া তুলসী পাতা হয়ে যায়? তিনি যে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নিলেন, তিনি যে রাজাকারদের পক্ষে অবস্থান নিলেন, সেই পক্ষে অবস্থানটা কি আমরা এখন আবার ভুলে যাব একটা ক্ষমা চাওয়া একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে? যে ব্যক্তি বলতে পারেন যে শেখ হাসিনার জুলাই আগস্ট কাণ্ড পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনীও এত নিষ্ঠুর হত্যাযজ্ঞ একাত্তরে চালায়নি। কিন্তু আমরা ইতিহাস থেকে কি জানি, ইতিহাস থেকে কি জানি, কি বললেন তিনি, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। বোঝার চেষ্টা করব আমরা কোন সাগরে পড়ে গিয়েছি আদতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আসিফ নজরুল উপদেষ্টা, তাও আবার আইন উপদেষ্টা। তিনি আইন ভালো বোঝেন, ইতিহাস সম্পর্কে তিনি খুবই ভালো বোঝেন। বর্তমান সরকারের আইন মন্ত্রণালয় সামলাচ্ছেন, আরও একাধিক মন্ত্রণালয় সামলাচ্ছেন। সব মিলিয়ে এই সরকারের প্রফেসর ইউনূসের পরে সবথেকে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে কেউ কেউ বিবেচনা করেন আসিফ নজরুলকে। তাকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে, কিন্তু আমরা কখনোই সেই সমালোচনা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে যে সমালোচনা হয়েছে সেই সমালোচনাগুলো নিয়ে আলাপ করার অবকাশ তৈরি করিনি। কিন্তু এবার তিনি যে মন্তব্য করলেন, এবং সেই মন্তব্যটা যে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী মন্তব্য হয়ে গেল, তার অবস্থান থেকে, সরকারের অবস্থান থেকে সেটা তিনি করতে পারেন কিনা, এবং সেই মন্তব্যের মাধ্যমে তিনি পুরো সরকারকেই মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে নিয়ে গেলেন কিনা, সেই প্রশ্নও কিন্তু উঠবে। তিনি মন্তব্য করলেন শেখ হাসিনার মতো অপরাধ 1971 সালে পাকিস্তানও করেনি। কি ভয়াবহ ব্যাপার! বলেছেন যে তিনি যেটা বলেছেন সেটাতে সরাসরি আসি, সেটা হচ্ছে যে মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25 মার্চ কালো রাত হয়েছে, অবশ্যই হয়েছে, ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী, আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি, তারপর তারা করেছে। তিনি আরও বলেছেন 71 সাল ও 2024 সালের দুই ঘটনার পার্সপেক্টিভ আলাদা। 1971 সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। ফুটেজ দেখতে চান তিনি, ফুটেজ দেখেন নাই, তার জন্য ফুটেজ তৈরি করতে হবে। 1971 সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থায় তাকে গুলি করেছে, কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই। আবারও ফুটেজের কথা বলছেন। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা করেনি। জুলাই 24 জুলাই আগস্টের মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে, এমন কথা বলেছেন। বলেছেন যে বিচার হবেই, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী এত খারাপ হত্যাযজ্ঞ করেনি যেটা শেখ হাসিনা করিয়েছেন। বিভিন্নভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি ফুটেজ দেখতে চেয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফুটেজ দেখতে চেয়েছেন। 1971 সালে কয়টা ক্যামেরা ছিল বাংলাদেশে? 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধের কয়টা ছবি কিংবা ভিডিও আপনি কালার, অর্থাৎ সাদা কালো না, কালার, এরকম আপনি পান কয়টা? হাতে গোনা মুষ্টিমেয় 2-4টা কালার ছবি, হাতে গোনা মুষ্টিমেয় 2-4টা। সাদা কালোর যুগ, তখন ক্যামেরা অ্যাভেলেবল ছিল না। তখন আসিফ নজরুল আপনার মতো প্রত্যেকটা মানুষ 2-3টা করে মোবাইল ব্যবহার করতো না। তখন প্রত্যেকের হাতে হাতে ক্যামেরা ছিল না। এখন চাইলেই ফুটেজ বের হয়, এখন চাইলেই একটা ঘটনার হাজার হাজার ফুটেজ তৈরি হয়, সেখানে যদি হাজার হাজার মানুষ থাকে। কিন্তু আপনি 71-এর ফুটেজ দেখতে চাইছেন, ফুটেজ প্রমাণ হিসেবে আপনার সামনে আনতে হবে যে 71-এ পাকিস্তানি বাহিনী কি করেছে। অথচ 71-এ আমরা জানি 25 মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনী কি করেছে, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের কিভাবে তারা মেরেছে, কি নৃশংসভাবে মেরেছে। 71-এর নৃশংসতার বহু ছবি আমরা এখনও মুক্তিযুদ্ধের আর্কাইভে পাই। সেগুলো আসিফ নজরুল আপনি দেখেননি? সেগুলো আপনার মনের মধ্যে এতটুকু প্রশ্ন তৈরি করে না যে 71 কোনো কিছুর সঙ্গে তুলনার ব্যাপার হতে পারে না? আপনি 71-এ যে 30 লাখ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়ে নেওয়া হয়েছে, মানুষের ঘর দৌড় জ্বালিয়ে পুড়িয়ে ম্যাসাকার করে দেওয়া হয়েছে, সেতু ভবন এমন কিছু নাই যা উড়িয়ে দেওয়া হয়নি। এরকম ধ্বংসযজ্ঞ পৃথিবীর ইতিহাসে এর চাইতে নিকৃষ্ট ধ্বংসযজ্ঞ আর 2-4টা খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। ইতিহাস যেটা বলছে সেই ইতিহাসটাকে আপনি আজকে ভুলণ্ঠিত করলেন, মাটির সঙ্গে মিশিয়ে দিলেন, এবং আপনি প্রমাণ করলেন যে আপনি কাদের দ্বারা পরিচালিত হচ্ছেন। আপনি সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীর দ্বারা পরিচালিত হচ্ছেন, আপনি 71-এর স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের দ্বারা প্রভাবিত হচ্ছেন, এবং আপনি এটাও পরোক্ষভাবে প্রমাণ করার চেষ্টা করলেন যে এই পুরো সরকারটাই সেরকম মনোভাবাপন্ন। কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এই সরকারে যারা উপদেষ্টা আছে, পুরো সরকার, 2-4 জন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু পুরো
সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী? এটা কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনৈতিক নেতারা যারা যেরকম ডিগবাজি দেয়, তেমনি বিভিন্নভাবে বিভিন্ন অকেশনে আপনি কথার ডিগবাজি দেয়াই পটু, আপনি সেটা দিয়েছেন। আজকেই দুপুরে যে কথা বলেছেন, সন্ধ্যায় সেই কথা আবার উইথড্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসে ক্ষমা চেয়েছেন। সেই স্ট্যাটাসে আপনি কি লিখলেন? আপনি লিখলেন, শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য, লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী শিশু কিশোর হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু তাই বলে তার নৃশংসতার সঙ্গে একাত্তরে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনী নৃশংসতার তুলনা করা আমার ঠিক হয়নি। দুটোই জঘন্যতম। আবার বলছেন দুটোই জঘন্যতম অপরাধ, আবারও তুলনা করছেন। আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তান বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনার এই দুঃখ প্রকাশের মাধ্যমেই কি সব কিছু হয়ে যায়? আপনার জায়গায় যদি একজন সাধারণ মানুষ এই কথা বলতো, একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী এরকম অবস্থান ব্যক্ত করত, তাহলে কি তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো না? তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হতো না? আপনি যখন বাংলাদেশের অভ্যুদয়ের ব্যাপারটাকেই আজকে অস্বীকার করছেন, অস্বীকার করে যখন বুঝছেন যে না না আমার গদি নড়ে যাচ্ছে, এর ফলে সরকারের গদি নড়ে যেতে পারে, সরকার বিতর্কিত হতে পারে, আমার কারণে যদি সরকার বিতর্কিত হয় তাহলে সরকার আমাকে সরিয়ে দিতে পারে, এই উপলব্ধি যখন হয়েছে তখন আপনি ছোট্ট 4-5 লাইনের একটা স্ট্যাটাস দিয়ে দিলেন ফেসবুকে, আপনার 7 খুন মাপ হয়ে গেল। এভাবে আর কতকাল চলবে? এভাবে সরকারের মধ্য থেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই যদি মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান স্পষ্ট করে, পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নেয়, পাকিস্তানি হানাদার বাহিনীর নিকৃষ্টতম কর্মকাণ্ড যেটা পৃথিবীব্যাপী সমালোচিত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃথিবীর অন্যতম বর্বরচিত হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে আপনি একটা সরকার পতনের আন্দোলন, যে আন্দোলনে সরকারি গেজেটে নিহত হওয়ার সংখ্যা 834 জন, সেই আন্দোলনের সঙ্গে আপনি 30 লক্ষ শহীদের একটি মুক্তির যুদ্ধকে তুলনা করলেন এবং সেই তুলনা করে সেই মুক্তির যুদ্ধকে ছোট করলেন এবং সেটাকে বললেন যে সেটা অপেক্ষাকৃত কম অপরাধ। এটার মাধ্যমে কি প্রমাণ হলো? কি প্রমাণ হলো? জাতি হয়তো একদিন সেটা মানে কড়াইগণ্ডায় বুঝে নেবে। জাতি যদি কখনো এই প্রশ্ন করার অধিকার তৈরি করে যে এই প্রশ্নটা করা যায়, এই প্রশ্নটা করতে হবে, এই প্রশ্নের উত্তর জাতির প্রয়োজন, সেদিন হয়তো জাতি আপনাকে প্রশ্ন করবে, সেদিন হয়তো আপনি উত্তরও দেবেন। সেই উত্তরটা কি হবে? সেই উত্তরটা কালের বিবর্তনে আবার পরিবর্তিত হবে কিনা, আপনার অবস্থান আবারও চেঞ্জ হয়ে যাবে কিনা, সেটাই দেখার অপেক্ষায় বোধহয় পুরো জাতি অপেক্ষা করবে। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।